বলার কি আছে দাদা? যাই হোক, সো তোদের ডিএসসি A1 ন্যানো মেটেরিয়ালস এন্ড টেকনোলজি এই কোর্সটা দিয়ে স্টার্ট করছি। তো ন্যানো জিনিসটা কি? হোয়াট ইজ ন্যানো মেটেরিয়াল? কে আমায় বলতে পারবি? হোয়াট ইজ ন্যানো মেটেরিয়াল? Anyone can tell me what is nanomaterial? কি রে, কেউ বল। দেখ, nanomaterial is a kind of material whose diameter, remember the word diameter, is of the nano order. First point. So nanomaterials is a kind of material whose diameter will be of ন্যানো লেভেল, মানে ন্যানোমিটার অর্ডারের ডায়ামিটার হয়, সেটাকে বলা হয় ন্যানো। এবার ন্যানো মানে আমরা ন্যানো থেকে, ন্যানো আমরা কি করে বানাতে পারি? বাল্ক থেকে, ফ্রম এনি বাল্ক মেটেরিয়াল we can go towards ন্যানো মেটেরিয়াল, রাইট? এবার বাল্ক মেটেরিয়াল কি হয়? যেগুলো মেনলি 3 ডাইমেনশনাল মেটেরিয়াল আমরা বলি, সেগুলোকে আমরা বাল্ক মেটেরিয়াল বলে থাকি, তাই তো? হ্যাঁ কি না? কি রে বল। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো আমরা যদি কোন রকম বাল্ক মেটেরিয়ালকে ন্যানো মেটেরিয়াল, মানে বাল্ক থেকে আমরা ন্যানোতে আমরা মেনলি কনভার্সনটা করব। এবার তার কিছু টেকনিক্স হয়। সেই টেকনিক গুলো কি কি? একটা হয় তোর টপ ডাউন অ্যাপ্রোচ। নাম্বার ওয়ান ইজ top down approach, and the second one is bottom up approach. মানে তোদের টপ ডাউন অ্যাপ্রোচটা কিরকম হয়? যে সাপোজ, মানে আই এম জাস্ট গিভিং এ ওভারভিউ ব্রিফ রিগার্ডিং দিস, আর কিছুই নয়। আমি ব্রিফ ছাড়া কিন্তু আজকে কিছুই দেব না। মেন স্টার্টিং, এরপর আমরা কোয়ান্টাম মেকানিক্স এর এই পার্টিকেল ইন আ বক্স ওই জায়গাগুলো একটুখানি ঘেনাবো। তারপর আমি চলে যাব হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশনে। ঠিক আছে, এইভাবে আমরা মুভ করব, মানে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স ধরে ধরে আমরা মুভ করব, যাতে সিলেবাসটা আমাদের দেখতে, শুনতে এবং পড়তেও ভালো লাগে। সো টপ ডাউন অ্যাপ্রোচ কি? টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে, সাপোজ দিস ইজ, ইউ হ্যাভ আ বাল্ক, ইউ হ্যাভ সাপোজ আ বাল্ক মেটেরিয়াল। বাল্ক মেটেরিয়াল থেকে আমার আসছে, কি করি? ফার্স্ট আমরা ফাইন করি জিনিসটাকে, মেটেরিয়ালটাকে। সো দ্যাট উইল গিভ ইউ সাম পাউডার সর্ট অফ থিং। পাউডার সর্ট অফ থিং থেকে আমরা যাই হচ্ছে ন্যানো পার্টিকলস। ন্যানো পার্টিকলস থেকে আমরা যাই হচ্ছে ক্লাস্টার্স, এন্ড সেখান থেকে আমরা যাই হচ্ছে অ্যাটমস। তো এই যে অ্যাপ্রোচ, ডিফারেন্ট টাইপ অফ যে ন্যানো পার্টিকেল সিনথেসিস যে আমরা করি, এই যে টপে থাকে বাল্ক, সব থেকে যার ডেন্সিটি বেশি সে হচ্ছে বাল্ক। এবার সেখান থেকে আমার এই যে অ্যাটম অব্দি আসছে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ টপ ডাউন অ্যাপ্রোচ। অ্যান্ড ফ্রম অ্যাটমস টু বাল্ক, অ্যাটম থেকে জমিয়ে জমিয়ে আমরা যদি বড় করতে 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 আমরা বাল্কে যাই, দিস ইজ নোন অ্যাজ বটম আপ অ্যাপ্রোচ, রাইট?
So now we will discuss some classification of nanomaterials. তাহলে the classification of nanomaterials that can be of two types. Number one is dimension based. Dimension based is what kind of thing? That is zero dimension. Suppose you can take an example of quantum dot. এবার তুই যদি কার্বন কোনো মেটেরিয়াল নিতে যাস, ইউ ক্যান রাইট C60 ফুলারিন, এগুলো হচ্ছে ডট, জিরো ডিমেনশন। নেক্সট ওয়ান ডিমেনশন, দ্যাট ক্যান বি এনি সর্ট অফ ন্যানো ওয়ার। নেক্সট টু ডিমেনশন, যেমন তুই কার্বন ন্যানো টিউব এক্সাম্পল, ফর এক্সাম্পল ইউ ক্যান সে কার্বন ন্যানো টিউব। ফর টু ডিমেনশন দ্যাট ইজ সাম শীট সর্ট অফ থিং, ঠিক আছে? তো টু ডিমেনশন ইজ সাম sort of sheets, just like you can say like graphene is an example. Graphene is an example. And another one is three dimensional. Three dimensional ki jeta hocche amar bulk. Example, diamond. That is a diamond. তার মানে চারটে কার্বনের যে আমরা চারটে ফর্ম পাই, সেই চারটে ফর্মই আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের রিয়েল লাইফে। এবার ডায়মন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, গ্রাফিনের কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন গ্রাফিন সিএনটি তোদের সিলেবাসেও রয়েছে, ডায়মন্ড তোদের সিলেবাসে নেই, বাট গ্রাফিন সিএনটি তোদের সিলেবাসে রয়েছে, সেটাও আমি পরে ডিসকাস করব যে গ্রাফিন সিএনটির গল্পগুলো কি কি হয়। C60 ফুলারিন, এগুলো প্রত্যেকটা নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে। and this is one is dimension based and the second one is material based. So material based, kiram material আমরা ইউজ করি, that is number one you can say carbon based, যেমন চারটে টাইপ আমি দেখালাম। another type is metal based, another type is semiconductor, nanomaterial, and another type is nano composite. এগুলো কি সব আস্তে আস্তে আমরা পরে আসবো, ঠিক আছে? তো এইভাবে তুই মোটামুটি ডিমেনশনালি আমরা টপ ডাউন আর বটম আপ অ্যাপ্রোচটা করে থাকি। এই যে ডিমেনশনাল বেস আমরা এটা বললাম, সেই হিসাবেই আমরা টপ ডাউন এন্ড বটম আপ অ্যাপ্রোচে আমরা জিনিসপত্র গ্রো করে থাকি। তোদের আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাঠিয়ে দেবো, সেই প্রেজেন্টেশনে এর খুব ডিটেলসে জিনিসপত্রগুলো আছে, তোরা পড়লে খুব একটা তোদের কিছু প্রবলেম হবে না। এবার আমাদের এর যে ন্যানোমেটেরিয়াল যে সিনথেসিস করি আমরা, ন্যানোমেটেরিয়াল সিনথেসিস করে আমরা কিসের মাধ্যমে চেক করব? আমাদের চেকিং করার জন্য যে আমরা যে ন্যানো পার্টিকেল ডিজাইন করলাম তার কিছু চেকিং হয়, সেগুলো তোদের সিলেবাসে আমি যা দেখতে পাচ্ছি আছে। দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক্স মেথড or characterization technique you can say. One is XRD, one is SEM, that is scanning electron microscopy. Next one is TEM, that is transmission electron microscopy. Another one is AFM, atomic force microscopy, এক্সেট্রা এক্সেট্রা, আরো কিছু কিছু আছে তোদের যা সিলেবাসে আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসপত্রগুলো আছে, অ্যান্ড দেয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা, ডিফিউশন, এইসব হাবি জাবি, অ্যান্ড সাম মানে কি বলবো, তোদের আরো কিছু টেকনিক্স রয়েছে, যেমন কেমিক্যাল ভেপার ডিপোজিশন, বল মিলিং প্রসেস, এছাড়া বিভিন্ন টাইপের সিনথেসিস টেকনিক্স রয়েছে তোদের সিলেবাসে। তো
সিনথেসিস টেকনিক্স গুলো যদি আমরা আলোচনা করি, সিনথেসিস টেকনিক্স যেগুলো হয় তার যে ডিভিশন গুলো হয়, দ্য টপ ডাউনের মধ্যে যে টেকনিক্স গুলো আসে, যেগুলো হচ্ছে ইউ ক্যান সে বল মিলিং, number one. Number two is thermal evaporation. Number three is you can say laser ablation. Number four, that is sputtering. And bottom up approaches এর মধ্যে যেগুলো আসে, bottom up approaches এর মধ্যে যেগুলো আসে, you can say chemical vapor deposition. Next is hydrothermal synthesis. Next is co-precipitation. And the fourth one, another one you can take as sol gel technique. ঠিক আছে? তো এইরকম হয়। এবার ন্যানো পার্টিকেল আমরা ফ্যাব্রিকেশন কেন করি? why we fabricate nanoparticle roots? কেন না, মানে why বলাটা আমার ভুল হবে, আমার বলা উচিত ছিল মানে ন্যানোমেটেরিয়ালস। হ্যাঁ ঠিক আছে, আগে আমরা ডিসকাস করি এটা নিয়ে, ন্যানোমেটেরিয়ালস আমাদের কি কাজে আসতে পারে। ন্যানোমেটেরিয়াল দিয়ে আমাদের কাজ কি হয়? ন্যানোমেটেরিয়াল দিয়ে আমাদের কাজ হয় হচ্ছে, আমরা যখন এই ধর আমরা চিপস যেগুলো ডিজাইন হয়, আমাদের সেমিকন্ডাক্টর টেকনোলজি আজকে ইন্ডিয়াতে নেই, ঠিক আছে? একটা একটা জার্মানি থেকে একটা ইনভেস্টমেন্ট আসছে, কিছুদিন আগে নিউজ পেপারে বেরিয়েছিল, গুজরাটে একটা 8 বিলিয়ন ইউরোস, সরি $8 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট আসছে। তো সেটা সেমিকন্ডাক্টর টেকনোলজি, নট ন্যানো টেকনোলজি। সেমিকন্ডাক্টর টেকনোলজি আমাদের এখানে নেই। আমরা মেনলি সেমিকন্ডাক্টরের জন্যই এগুলো ইউজ করি। এই যে টেকনিক্স গুলো আমরা ইউজ করি, ইন জেনারেলি আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস এর জন্য ইউজ করি। এবার তোরা বলবি তাহলে আমরা গ্রাফিন কেন ইউজ করছি? গ্রাফিন ইজ এ সর্ট অফ থিং যেটা তো সেমি মেটাল বলা হয়, তাহলে আমরা গ্রাফিনকে কেন ইউজ করছি? এবার তার প্রত্যেকটা বিভিন্ন জিনিস, বিভিন্ন ভাগ রয়েছে। যেমন গ্রাফিনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কোণ পড়বো। ডিরেক্ট কোণ কখন হয়? কারণ গ্রাফিনের আমরা ইলেকট্রন গুলোকে মাসলেস ফার্মিয়ন হিসেবে ট্রিট করি, সেই জন্য সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট কোণ ধরে তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম পড়ি। তার আগে আমাদের জানতে হবে ব্যান্ড ডায়াগ্রাম কি, আমাদের বিভিন্ন জিনিসপত্র এখনো জানতে হবে, ঠিক আছে? তো আমি তোদেরকে এই সবগুলো তো ধীরে ধীরে আসবে। তো আজকের যে টপিক অফ ডিসকাশন, আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে স্কেলিং ল। দেখবি তোদের সিলেবাস যেটা রয়েছে, সিলেবাসের ফার্স্ট পয়েন্ট দ্যাট ইজ স্কেলিং ল, সেইটা দিয়ে আমরা ন্যানোমেটেরিয়ালস এর সিলেবাস স্টার্ট করি। স্কেলিং মানে কি? পাতি কথায় স্কেল করা, তোরা আশা করছি বুঝতেই পারছিস। তাহলে ভাব, আমার কাছে এরকম একটা জিনিস আছে, 3 ডাইমেনশনাল কোন একটা জিনিস আছে। সাপোজ এর তুই ধরে নে লেংথ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি, আর হাইট হচ্ছে এইচ, ঠিক আছে? এবার এই তিনটেই কি লেংথের ডিমেনশন? তো সিন্স দোজ থ্রি আর অফ লেংথ ডিমেনশন, তাহলে প্রত্যেকটাকে we consider that we consider that each length has a dimension capital D, and here D is the dimension, not a unit of length. D denotes the dimension, not the length. তাহলে এর যদি আমি সারফেস এরিয়া তোকে বার করতে বলি, এই 3 ডাইমেনশনাল জিনিসটা যদি তোকে আমি সারফেস এরিয়া বার করতে বলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সারফেস এরিয়াটা কিরম হবে?
সারফেস এরিয়া দ্যাট ইজ, আমরা যদি নর্মালি বলি তাহলে সারফেস এরিয়া অফ দিস থ্রি ডিমেনশনাল থিং কি হবে? LB প্লাস BH প্লাস LH, রাইট? কিন্তু আমরা যদি এক্ষেত্রে ডিমেনশনটাকে যদি, তার মানে এর ইউনিট কি হচ্ছে, এগুলো যদি লেংথ স্কোয়ার ইজ দ্য ইউনিট, তাহলে এর ডিমেনশন কি হবে? দিস ইজ ডি স্কোয়ার। সারফেস এরিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ ডি স্কোয়ার। এবার বোঝা গেছে জিনিসটা কি? তাহলে রেক্ট্যাঙ্গুলার কিউবের ভলিউম কত হবে? হোয়াট উইল বি দ্য ভলিউম? এনিওয়ান? DQ হবে। Yes, the volume will be dq. তাহলে সারফেস আপন ভলিউম রেশিও কিসের উপর ডিপেন্ড হচ্ছে? সারফেস আপন ভলিউম যদি আমি রেশিও বার করতে চাই, এর ডিপেন্ডেন্সি কি হবে? That is proportional to d square upon d cube, right? Which is proportional to 1 upon d. Okay, তাহলে যদি আমরা, তার মানে আমরা যদি নাও কনসিডার আ স্ফেরিক্যাল পার্টিকেল, নাও কনসিডার আ স্ফেরিক্যাল পার্টিকেল। স্ফেরিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে কি হবে দেখ, সারফেস কি হয়? সারফেস দ্যাট ইজ 4 পাই r স্কয়ার, এন্ড ভলিউম কত হয়? 4/3 পাই r কিউব। তাহলে এক্ষেত্রে সারফেস আপন ভলিউম রেশিও কত হয়? দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1 upon r, রাইট? তাহলে I can conclude from here that when r is very less, the surface upon volume ratio, this ratio is very high. তার মানেটা কি? সারফেস আপন ভলিউম রেশিও যদি ভেরি হাই হয়, এর মানেটা কি? সারফেস এনার্জি becomes large, রাইট? তাহলে তোকে যদি বলা হয়, সাপোজ তোকে বলা হলো যে একটা হাতি রয়েছে আর একটা পিঁপড়ে রয়েছে। সাপোজ ইউ হ্যাভ অ্যান এলিফ্যান্ট, ওটাকে স্ফেরিক্যাল বডি ধরে নে, অ্যান্ড অ্যান অ্যান্ট, সেটাকেও তুই একটা স্ফেরিক্যাল বডি ধরে নে, যার ডায়ামিটার ইজ অ্যারাউন্ড 1 মিটার ধরে নে, আর এর ডায়ামিটার তুই ধরে নে 1 মিলিমিটার। তাহলে এর সারফেস আপন ভলিউম রেশিও কি হচ্ছে? প্রপোর্শনাল টু 1 upon r, তাই তো? তার মানে দিস ইজ প্রপোর্শনাল টু 1 মিটার ইনভার্স। এন্ড এক্ষেত্রে কি হচ্ছে? সারফেস আপন ভলিউম রেশিও কি হচ্ছে? 1/1 মিলিমিটার ইনভার্স, সরি মিলিমিটার, 1/1 মিলিমিটার হচ্ছে, মানে তলায় যদি মিলিমিটার রাখি তার মানে 1/1 মিলিমিটার ইনভার্স। 1/1 মিলিমিটার ইনভার্স মানে কি? 10⁻³ মিটার ইনভার্স। তাহলে ডিমেনশনালি একটা হাতির স্ট্রেংথ একটা পিঁপড়ের থেকে কম হয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবার তুই যদি বলিস রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি? রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে যখন একটা পিঁপড়ে কোনো একটা পাতাকে ধরে নিয়ে যাচ্ছে, একটা ভারী পাতা তুই রেখে দে, এটাও জানিস যে পিঁপড়ে ক্যান ক্যারি অ্যাবাউট 100 টাইমস অফ ইটস ওয়েট। এটা তো তোরা জানিস। হ্যাঁ দাদা। নিজের ওয়েটের থেকে 100 টাইমস ওয়েট বেশি ক্যারি করতে পারে। তার মানে কি? তার ভলিউম কম হোক, তার সারফেস, তার স্ট্রেংথ বেশি। তার স্ট্রেংথ বেশি মানে কি? সে মানে তার সারফেস স্ট্রেংথ যা আছে সে দিয়ে সে অনেকটা বেশি ওজন ক্যারি করতে পারে। বাট একটা হাতির উপর তুই আরেকটা হাতি চাপিয়ে দিলে সে হাতি ক্যারি করতে পারবে না। পারবে কি? হ্যাঁ কি না? না। তো সেটাই হয়। That's why it's proven that the surface upon volume strength
determines your surface upon volume ratio determines your strength. এবার যদি আমি একটুখানি রিয়েল লাইফ এক্সাম্পলে আসি, আমাদের ধর ব্যাচের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি যদি এক্সাম্পলে আসি, এখন যদি সাত্তকী আর ঋষি দুটোকে আমি দাঁড় করিয়ে দিই, তাহলে কার শক্তি বেশি হবে ন্যানোমেটেরিয়ালস এর হিসাবে? কি রে? ঋষি। ঋষি, ইয়েস, কারণ ওর সারফেস এরিয়াটা কম। তুই দেখবি মানে মানে ঋষিকে তুই যত ভারী কাজ দিস, এবার সাত্তকী আর ঋষি কাউকে নিয়ে আমি বেশি কাজ করাইনি তো আমি জানি না, বাট তুই একটা পিঁপড়ের উপর যখন কোনো ভারী জিনিস দিস, আর হাতির ওয়েটের রেসপেক্টে তুই যে ভারীটা দিচ্ছিস আর পিঁপড়ের ওয়েটের রেসপেক্টে তুই যে ভারীটা দিচ্ছিস, সেটার উপর এই স্ট্রেংথটা ডিপেন্ড করে। তার মানে এইটা একটা গেল সারফেস ইজ টু ভলিউম রেশিও। নেক্সট কি? স্ট্রেংথ ইজ টু ওয়েট রেশিও। নেক্সট আমরা এটা দেখবো, দ্যাট ইজ স্ট্রেংথ অ্যান্ড ওয়েট রেশিও। স্ট্রেংথ অ্যান্ড ওয়েট রেশিও মানে কি? তাহলে স্ট্রেংথ কি হয়? স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ মাসল, রাইট? একটা মানুষের স্ট্রেংথ তুই কিভাবে ডিটারমাইন করবি? দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মাসল, এন্ড ক্রস সেকশনাল এরিয়া মানে দ্যাট ইজ দ্য ইউনিট অফ এরিয়া দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডি স্কয়ার, and muscle weight that is proportional to d cube. So strength upon weight, that ratio will be also d squared upon d cube, that is proportional to 1 upon d. So we can say that an ant will have more strength than an elephant. যেমন তোরা যদি দেখিস, আমার কাছে একটা ডেটা রয়েছে, মানে গুগল করলে তোরা এটাও পাবি, 2004 অলিম্পিক মেন্স ফাইনাল অফ ওয়েট লিফটিং, সেখানে যদি প্লটটা তোরা দেখিস, দ্যাট ইজ পার্সেন্টেজ অফ বডি ওয়েট lifted, and in the y direction that is weight class in kg. তাহলে বল দেখি গ্রাফের নেচারটা কিরকম হবে? গ্রাফের নেচারটা কিরকম হওয়া উচিত? এই যে এতক্ষণ যেটা বুঝলি সেটা দেখে বল দেখি গ্রাফের নেচারটা কিরকম হওয়া উচিত? এনিওয়ান? যত বাড়বে তত স্ট্রেংথ কমবে, মানে বডি লিফটেড। ইয়েস, ওয়েট যত বাড়বে তত স্ট্রেংথ কমবে, একদম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য গ্রাফ। ওয়েট যত বাড়বে স্ট্রেংথ তত কমবে। ঘটনা ঘুষা জিনিসটা পুরোপুরি মাথায় ঢুকেছে? হ্যাঁ। So now we will go for the scaling in mechanics. Scaling in mechanics, তাহলে স্কেলিং এ আমরা মাস মানে কি? rho into v, where rho is density, v is volume. তাহলে এর ডিমেনশন কত হওয়া উচিত বল দেখি? এর ডিমেনশন কত হওয়া উচিত বল দেখি? এনি আইডিয়া? একটা রাফ গেস কর, আমরা জানি না কতটা ঠিক বলতে পারবি, বাট একটা রাফ গেস কর, এর ডিমেনশনটা কত হওয়া উচিত? তাহলে ডিমেনশন মানে কি ওই ডায়ামিটারের রেসপেক্টে বলতে হবে? এর ডিমেনশন, মাসের ডিমেনশন কি হওয়া উচিত? না মানে আগের গুলো যেভাবে করলাম, আগের গুলো যেভাবে করেছি সেই রেসপেক্টেই বল। ডাইমেনশন 0 হবে না,
ডাইমেনশন উইল বি অফ দ্য অর্ডার অফ ডি কিউব। কেন? কারণ তুই দেখ এখানে, আমিও দেখ এখানে এই যে মাসেল ওয়েট, এই যে ওয়েট দেখ আমি ডি কিউব নিয়েছি, ওয়েট আর মাসের তো ডিমেনশন সেম হয় না, ডিমেনশন ডি কিউব। এবার কেন হচ্ছে দেখ, এই যে রো ডেন্সিটি সেটা তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন বা ইন্ডিভিজুয়াল বডি বা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের জন্য ডেন্সিটি তো কনস্ট্যান্ট হয়, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট বা পার্সন বা এই যা খুশি হয় তার জন্য যদি তার ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভ্যারি কে করছে? মাসটা ভ্যারি কার জন্য করবে? তার ভলিউমের ভলিউমের জন্য। জন্য ভলিউমের ডিমেনশন কি? ডি কিউব হবে। তাহলে মাসের ডিমেনশন কি? ডি কিউব। ওকে, তাহলে নেক্সট দেখ, যেমন মানে মাসের ডিমেনশনটা কেন আমি বললাম, সো নাও ফোর্স অফ গ্র্যাভিটি অন অ্যান অবজেক্ট, সেটা কি হয়? Fg, that is equal to mg. G is constant, তাহলে that will be depending upon d cube, ঠিক? তাহলে হ্যাঁ দাদা। now consider a dust particle of 10 micrometer and a rock of 10 centimeter dimension. Compare their force of gravity. এটা তোদের হোমওয়ার্ক রইল। Next we will go for scaling in electronics. এইটা মেইনলি তোদের কাজে আসবে, মেকানিক্সটা কাজে আসে না। মেকানিক্সে আরো কিছু জিনিসপত্র করবো আমরা, যাই হোক। স্কেলিং ইন ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্স অর ইউ ক্যান সে electricity. So what is the dimension of E? What is the dimension of E মানে ইলেকট্রিক ফিল্ড? বলতো, আমরা কি জানি? we know that E equal to V by D, right? V টা কি? পোটেনশিয়াল। একটা সার্টেন ডিস্টেন্স, একটা সার্টেন ডিস্টেন্স থেকে একটা জিনিসকে একটা পয়েন্ট অব্দি আনতে যে অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হয় তাকে তার পোটেনশিয়াল এনার্জি বলে, ঠিক? ইয়েস অর নো? হ্যাঁ, একটা সার্টেন ডিস্টেন্স থেকে একটা জিনিসকে আরেকটা পজিশনে আনতে যে অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হয়, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনটা কি আনচেঞ্জড, সরি চেঞ্জ হচ্ছে, তাই তো? ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু তোর যদি ইনিশিয়াল আর ফাইনাল পজিশন এইটা হয়, আর আরেকটা সাপোজ কেস ধর যেখানে তোর ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা, তাহলে চেঞ্জ হচ্ছে কি এখানে? সাপোজ D1 আর এটার নাম তুই দে D2, তাহলে D1 আর D2 এর ভ্যারিয়েশনের জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন হচ্ছে, কিন্তু এইখান থেকে এখানে আনতে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কি এই ডিস্টেন্সের জন্য কনস্ট্যান্ট? এদের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সের জন্য কনস্ট্যান্ট তো ওয়ার্ক ডান গুলো, ইয়েস অর নো? হ্যাঁ দাদা। তাহলে পোটেনশিয়ালের কোনো ডিমেনশন থাকবে, হ্যাঁ কি না? না। তাহলে কার ডিমেনশন হবে? দিস ইজ প্রপোর্শনাল টু 1/d। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ দাদা। Next about the resistance.
রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে লিখতে পারি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। স্যার বল। ওটা 1/d এর সাথে কিভাবে প্রপোর্শন হলো বুঝলাম না, এই ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন। দেখ, আমি যদি সাপোজ এটার নাম দে এ, এটার নাম দে বি, এটার নাম দে সি, এটার নাম দে ডি, ঠিক আছে? এ থেকে বি তে এই পজিশনটায় তুই যতভাবেই মুভ কর, তোর ভিটা কি, পোটেনশিয়াল ডিফারেন্সটা তো কনস্ট্যান্ট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তেমনি যদি সি থেকে ডি তে তুই যত খুশি ভাবে মুভ কর, তোর পোটেনশিয়ালটা তো ওখানে কনস্ট্যান্ট হবে। হ্যাঁ আমার পটেনশিয়াল হ্যাঁ। তাহলে পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয়, পোটেনশিয়ালের কোনো ডিমেনশন নাই। তাহলে কি কে পড়ে আছে? ডি। ডি এর ডিমেনশন কি? ক্যাপিটাল ডি। হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা ওটা। তাহলে নেক্সট কি? আর ইকুয়াল টু রো এল বাই এ। এটা জানিস, রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু রো এল বাই এ। সিমিলারলি রো ইজ দ্য রেজিস্টিভিটি যার কোনো ডিমেনশন নেই, কারণ একটা স্যাম্পলের জন্য রেজিস্টিভিটি সেম হয়। তাহলে দিস উইল ভ্যারি উইথ রো, তো থাকছে না, তাহলে এর ভ্যারিয়েশনটা কি হবে? দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডি আপন ডি স্কোয়ার, দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল টু 1 আপন ডি। তাহলে কারেন্টের ভ্যারিয়েশন I is proportional to D, কারণ we know that as per Ohm's law V equal to IR, right? Since V is constant, তাহলে I is proportional to 1 upon R. So okay, হ্যাঁ দাদা। now in microelectronic industry তে কিরম হয়? Microelectronic industry তে সেটা আমার microelectronic ইন্ডাস্ট্রিতে আমার কি চাই দেখ, smaller and more density packed in one chip in we need smaller and more densely packed in a chip। মানে তোরা দেখ, যখন আমরা 1990s এ ছিলাম, তখন মিলিয়ন অফ ট্রানজিস্টর ইউজ হতো একটা চিপে। এখন বিলিয়ন্স অফ ট্রানজিস্টর ইউজ হয় একটা চিপে, সেম সাইজ চিপের। তো তার মানে কি, আমার সারফেসটাকে আমি যতটা পারছি ততটা বেশি এফেক্টিভ বানাচ্ছি। ওকে, তো এইটা আমার মাইক্রো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির চাহিদা। তাহলে হেন্স দ্য নাম্বার অফ এলিমেন্ট per unit area, that is proportional to characteristic dimension। মানে যতটা এরিয়া আমি অ্যাপ্লাই মানে আছে, ততটাই আমার ক্যারেক্টারিস্টিক ডিমেনশন হবে, হ্যাঁ কি না? তাহলে ততটা এরিয়াই তো আমার ইউজ হচ্ছে। মানে আমরা কি করি, এটা ধর একটা ওয়েফার, এটা তোর একটা ওয়েফার, এর থেকে এইটুকু একটা পার্ট আমরা কেটে নিলাম, সিলিকন ওয়েফার থেকে এরকম 111 এর একটা এরকম একটা পার্ট আমরা কেটে নিলাম 111 প্লেনের। তো এবার এইটুকুর মধ্যে, এর মধ্যে 1 বিলিয়ন চিপস বসে আছে, তার মানে তার এফেক্টিভ এরিয়া বেশি, সারফেস এরিয়া এফেক্টিভলি বেশি। কারণ এখানে তো সাপোজ 1 মিলিয়ন চিপস রয়েছে আর এখানে 1 বিলিয়ন চিপ রয়েছে, তাহলে কার এফেক্ট বেশি, কার এফিসিয়েন্সি কার বেশি হবে? যেখানে যেটা 1 বিলিয়ন চিপস যেখানে আছে তারই এফিসিয়েন্সি বেশি হবে, ঠিক? তাহলে 1 বিলিয়ন চিপস এর জন্য আমার কি হচ্ছে, আমার বেশ মানে 1 বিলিয়ন চিপস এর জন্য আমি যত ছোট জায়গায় আমি জিনিসটাকে ইনভেস্ট করব, তাহলে তার সারফেস স্ট্রেংথ বাড়বে, মানে তার সারফেস ইউটিলাইজেশন বেশি হবে রাদার দ্যান 1 মিলিয়ন চিপস যেখানে আছে। ওকে, বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি প্রত্যেককে? সো নাও পাওয়ার ডিসিপেশন তাহলে কি হবে? পাওয়ার ডিসিপেশন that is proportional to কি হয়, I স্কয়ার R, that is proportional to D। D কেন হবে? I is proportional to D and R is proportional to 1 by D, তাহলে D square into 1 by D, that is D। ওকে,
হ্যাঁ দাদা। Now let's think of capacitance. বলছি দাদা একটা কনফিউশন আছে। বল। বলছি যে v² বাই r যদি করি, তো সেই ক্ষেত্রেও তো d হবে। সেক্ষেত্রেও তো d, r is proportional to 1 by d না, হ্যাঁ হ্যাঁ ঠিক সেক্ষেত্রেও তো আছে। d আসবে। হ্যাঁ ওকে, সো নাও স্কেলিং ইন ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সটাকে আমরা কিভাবে ডিনোট করি? দ্যাট ইজ এপসাইলন নট এপসাইলন r a by d, that is proportional to d square upon d, that is proportional to d. Now electrostatic force between two plates কি হবে? কি হয়? -½ epsilon naught epsilon r a by d into v square into 1 upon d, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। এর ইউনিটটা কি হবে বললে কি? ইউনিটলেস হয়ে যাবে। না, এখানে আমার ভি এর ডিমেনশন থাকবে। ভি ইকুয়াল টু কি হয়? ইডি না? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট কি হয়? পোটেনশিয়াল না ইলেকট্রিক ফিল্ড? জেনারেট করে কি হবে? ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। তো এখানে তোর প্লাস 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 জমছে, এখানে মাইনাস 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 জমছে। তাহলে এখানে চার্জ অ্যাকুমুলেশন হচ্ছে। চার্জ অ্যাকুমুলেশন হলে কে ক্রিয়েট হচ্ছে? যত চার্জ অ্যাকুমুলেট হবে কে তত বাড়বে ইলেকট্রিক ফিল্ড। তাহলে চার্জ অ্যাকুমুলেশন কিন্তু এখানে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াচ্ছে না, এখানে ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছে। সেই জন্য ভি ক্যান রাইট ভি ইজ প্রপোর্শনাল টু ইডি। তাহলে ইডি যদি করি আমি, সেক্ষেত্রে কি হবে? এ ক্রস সেকশনাল এরিয়া দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। ইডির জন্য আবার আসবে ডি স্কোয়ার, আর এখানে তলায় আসবে ডি স্কোয়ার। সো দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু প্লেটস। ঘট মে ঘুসা? হ্যাঁ দাদা। গুড। সো নাও do this problem right now. Compare the strength of a typical covalent bond 1 nanometer, sorry 1 nanometer কি লিখছি, 1 ন্যানো নিউটন, মানে কোভ্যালেন্ট বন্ডের স্ট্রেংথ হচ্ছে 1 ন্যানো নিউটন, টু দ্য electromagnetic force between a pair of nanowires each carrying 10 nanoammeter of current. Consider both wires are 10 nanometer long and separated by a 1 nanometer distance. এই প্রবলেমটা তোরা কর, টাইম আপ টু যত তাড়াতাড়ি পারিস কর আর কি।
হয়েছে প্রবলেমটা? হয়েছে প্রবলেমটা? দাদা মিউ নট এর ভ্যালু বসিয়ে প্রবলেমের আনসারটা বলবো নাকি না? অবভিয়াসলি। বিকজ আমি তোদের কিভাবে পড়াচ্ছি জানিস তো, এই সেমিস্টারে আমারও ন্যানোমেটেরিয়াল কোর্সটা আছে, আমি কিন্তু তোদের পুরো আইআইটি লেকচারটাই পড়াচ্ছি। আমি তোকে বলে দিলাম, আমাদের যা লেকচারে রয়েছে আমি কিন্তু তোদের ঠিক তাই তাই পড়াচ্ছি। আমি একদম বেসিক্যালি আমার ক্লাস নোট থেকে তোদের পড়াচ্ছি। আমি তো একদম ডিটারমাইন করে দিচ্ছি এই ব্যাপারটাতে যে বি সিরিয়াস হিয়ার। অনেক কিছু জিনিস আসবে, এগুলোর সাথে কোনো খেই পাবি না খুঁজে। কিন্তু সেই জায়গাটাতে আমি একটু ওলট পালট করবো জায়গাগুলোকে, কারণ ন্যানো পার্টিকেল সিনথেসিস আমি এত চটজলদি তোদের বলবো না। আগে তোদের ফিজিক্সটা দেখাই, তারপর তোরা কেমিস্ট্রি পড়বি, কারণ এরপর তোদের সার্ফেক্ট্যান্ট ইন্ট্রোডিউস হবে, ওখানে কেমিস্ট্রি আছে। দাদা সার্ফেক্ট্যান্ট কি জিনিস? হ্যাঁ বল। বলছি মিউ নট এর ভ্যালুটা তো মিটারে আছে, এখানে তো সব ন্যানোমিটারে দেওয়া আছে। মিউ নটের ভ্যালুটা মিউ নট বাই 4 পাই বলে তো একটা ফ্যাক্টর আছে। মিউ নট বাই 4 পাই মানে কত? 10⁻⁻7। তুই ন্যানোমিটার গুলোকে সব মিটারে কনভার্ট কর, 10⁻⁹ এ কনভার্ট কর। ন্যানো অ্যাম্পকে অ্যাম্পে কনভার্ট কর। সি what is happening here. Suppose we have two nanowires. এই একটা ন্যানোওয়্যার ধর আর এই একটা ন্যানোওয়্যার ধর, ঠিক আছে? এদের তোকে বলা হয়েছে both are carrying current of 10 nanoamp. Okay, and both wire are, এটাও 10 nanometer long, এটাও 10 nanometer long. তাহলে ফোর্স মিউ 0 বাই 4 পাই 2 I1 I2 বাই আর তাহলে so this will be 10⁻⁻7 times 2 into 10 into 10⁻⁻9 square upon 1 into 10⁻⁻9. মানে এটা হচ্ছে কি ফোর্স পার ইউনিট লেংথ এর এটা, তাহলে ফোর্স এর কোয়ান্টিটি কত হবে? ইনটু এল, রাইট? সো দ্যাট ইজ 10⁻⁻7 into 2 into 10 into 10⁻⁻9 into 10 into 10⁻⁻9 divided by 1 into 10⁻⁻9. কোয়ান্টিটিটা কত আসছে? দ্যাট ইজ 2 into 10⁻⁻22 Newton. That is 2 into 10⁻⁻13 nanonewton. Hence, এটা কি? FEM আর আগেরটা কি ছিল? কোভ্যালেন্ট বন্ড। তাহলে FC upon FEM how much? 1 divided by 2 into 10⁻⁻13. Hence, তাহলে F coulomb, sorry, F covalent upon FEM, that is equivalent to 10⁻13. তার মানে তোর যে কোভ্যালেন্ট বন্ডের ফোর্স, কোভ্যালেন্ট বন্ডকে ভাঙতে যে অ্যামাউন্ট শক্তি লাগে, that is 10⁻13 times higher than ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ভাঙতে যে এনার্জিটা আমার লাগে। Is it clear to you? So we can define that EM force is
negligible with respect to covalent bond strength. Is it clear? প্রত্যেকের? Now the scaling law আমরা কি জানি? র্যালেস ক্রাইটেরিয়ন কি? Rayleigh's criterion can be defined as D, that is equal to 0.61 lambda upon mu sin alpha, right? এটাই জানি তো Rayleigh's criterion, where this lambda is the wavelength, alpha is the glancing angle, and D is resolution, right? তো তাহলে এবার দেখ নিউমেরিক্যাল অ্যাপারচারটা কিভাবে আমরা দেখি দেখ। সাপোজ I have a lens like this. Suppose I have a lens like this, and this is the angle alpha. এইটা হচ্ছে তো টোটাল, সাপোজ এটার নাম দেয় ডি, তাহলে এই হাফ রেডিয়াসটা কত হবে? d/2. Now for small angle, that is equal to d/2 f. So the numerical aperture that is equal to nd/2f, কারণ এই কোয়ান্টিটিটা কি? মিউ সাইন আলফা, দ্যাট ইজ নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচার হচ্ছে nd/2f। তাহলে এবার নিউমেরিক্যাল অ্যাপারচার এর সাথে কি কি ডিপেন্ডেন্সি থাকে দেখ। when numerical aperture increases, নিউমেরিক্যাল অ্যাপারচার মানে কি? এই টোটালটা, তাই তো? এন লিখেছি আমি এখানে, আগেরটা আমি এখানে মিউ লেখা উচিত আমার, কেননা আমি এখানে মিউ ডিনোট করেছি। So when numerical aperture increases, mu increases. When numerical aperture increases, d decreases. When numerical aperture increases, power of lens increases. When numerical aperture increases, f decreases. ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্ট বা ফোকাল লেংথ যাই বলবি সেটা ডিক্রিজ করে, রাইট? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি দেখ যে দিস ডি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। এই যে আমি ডি ধরেছি, ডি ইজ প্রপোর্শনাল টু কি? ল্যামডা, রাইট? ফর এনি কনস্ট্যান্ট ভ্যালু অফ মিউ, মিউ তো কনস্ট্যান্ট থাকবেই, আলফাও যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে রেজলিউশন আমার ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে। হেন্স as we can change lambda in electron microscope,
so that we can get better resolution. এবার আমরা যে লাইট নিয়ে ডিল করি সেখানে কি ভিজিবল রেঞ্জের লাইট, তাই তো? ভিজিবল রেঞ্জের লাইট নিয়ে আমরা ডিল করি। এবার দেখ, আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে যখন ডিল করি তখন আমরা কি করি? তখন আমরা ইলেকট্রন নিয়ে মেনলি ডিল করি। তাহলে ইলেকট্রন কি, ওখানে ওয়েভ পার্টিকেল দুরকম বিহেভিয়ারই শো করে, ঠিক? তো তাহলে কারণ ডিফ্রাকশন ফেনোমেনা যখন পাচ্ছি তার মানে ওয়েভ বিহেভিয়ারও আছে, আর ওকে যদি আমি অবজারভেশনে নিই তার পার্টিকেল বিহেভিয়ার আছে। তাহলে এক্ষেত্রে আমার যে ইলেকট্রন গুলো পাস করছে তার ফিচার সাইজ প্রচুর ছোট হয়। সো নাও অ্যাজ ইন ইলেকট্রন microscope we are dealing with electrons and samples interaction. So what we can say? We can say that since the feature size is small, কারণ একটা যদি তোর কাছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে ডিল করিস তাহলে এইটা হচ্ছে তো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কি করবে, তোর এই স্যাম্পেলের উপর প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট পিক্সেল টু পিক্সেলও সার্চ করতে করতে যায়, ঠিক? তাহলে পয়েন্ট টু পয়েন্ট পিক্সেল টু পিক্সেল মানে এটা হচ্ছে ওর যে রেটা এসে পার্টিকেল একটা মানে এরকম একটা কোনো লেন্স আছে, এই লেন্স থেকে এইরকম ভাবে পার্টিকেলের উপর এসে পড়ছে জিনিসটা, ঠিক আছে? তো এইভাবে এইটা যদি তোর সারফেস হয়, সারফেসের মধ্যে এইখানে একটা পয়েন্ট সার্চ করলো, এইখানে একটা পয়েন্ট সার্চ করলো, আরেকটা করলো, আরেকটা করলো, আরেকটা করলো, আরেকটা করলো, এইভাবে যেতে থাকে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এইভাবে যেতে থাকে। তো এইভাবে যে জিনিসটা যেতে থাকে তাহলে আমার তো ইলেকট্রন আসছে, সো the feature size of electron is small, so as the feature size is small we get a high রেজলিউশন। সেই জন্য আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপির জায়গাতে আমরা যদি কারোর ডেপথে ঢুকতে চাই আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করি। ঘট মে ঘুসা? মাথায় ঢুকেছে? হ্যাঁ দাদা। তো এবার মাইক্রোস্কোপি সিস্টেমটা কি সেগুলো সব তাহলে আরেকবার বলবে, আমার না মাথায় তাহলে দেখ, ফিচার সাইজ কি, ইলেকট্রনের তো ফিচার সাইজ ছোট। এবার ইলেকট্রন মাইক্রোস্কোপি যদি আমি করি, ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে কি হচ্ছে, ও পার্টিকেলের সাথে ইলেকট্রন গুলো এসে ইন্টারঅ্যাক্ট করছে। তার মানে তুই যদি একটা সাপোজ আকাশ নামের কোনো ছেলের গালে তুই একটা থাপ্পড় মারলি, ঠিক আছে, জাস্ট ইমাজিন। তো এবার সেই নামের ছেলেকে যদি তুই থাপ্পড় মারিস, সে একটা সাপোজ বড় চড় লম্বা 6 ফুটের একটা ছেলে, তুই তাকে থাপ্পড় মারলি, তোর ফিচার সাইজ তো তার রেসপেক্টে ছোট, তার তো বুকে আঘাত লাগবে বেশি, হ্যাঁ কি না? প্রচেতা বল। হ্যাঁ লাগবে। সো এইখানে এই যে ফিচার সাইজ ছোট, আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট যাচ্ছি, ওর হাইটের ছেলে যদি বা মেয়ে যদি ওকে একটা থাপ্পড় মারতো তাহলে ওর অতটাও লাগতো না, কারণ এখানে ইন্টারাকশন তো ফিচার সাইজটা স্মল। এবার ফিচার সাইজ স্মল বলে তো সারফেস এরিয়া ছোট, তুই একটা পয়েন্ট টু পয়েন্ট এইভাবে ওকে থাপ্পড় মারছিস। তো থাপ্পড় মারলে কি হবে, তোর হাতের সারফেস যেহেতু ছোট কারণ তুই সাইজে ছোট, তাহলে ওর গালের ছাপটা সেপারেটলি পড়বে। মানে এইরকম যদি তুই একটা মানুষ হয়, ঠিক আছে, আর এটা সাপোজ তুই, তাহলে তুই এখান দিয়ে একে একটা এইখানে থাপ্পড় মারলি, একটা এখানে থাপ্পড় মারলি, একটা এখানে থাপ্পড় মারলি, এইভাবে থাপ্পড় মারতে মারতে তুই যাচ্ছিস, ঠিক আছে? তো তোর ফিচার সাইজ তো ছোট, তোর হাতের সাইজ সাপোজ এই লম্বা ছেলেটার হাতের সাইজ হচ্ছে এই, আর তোর হাতের সাইজ হচ্ছে এই, ঠিক আছে? তো এই হাতের সাইজ দিয়ে থাপ্পড় মারলে ওটা বেশি প্রমিনেন্ট হবে না বড় হাতটা দিয়ে মারলে সেটা বেশি প্রমিনেন্ট হবে? কার সারফেস টু ভলিউম রেশিও বেশি? কার বেশি সারফেস টু ভলিউম রেশিও? ছোট যে তার মানে তোর হাতের বেশি, রাইট?
তাহলে ও প্রত্যেকটা পয়েন্টকে যখন সার্চিং করতে 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 যাচ্ছে, তো তাহলে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ইন্টারাকশন হচ্ছে। এবার যদি ওই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারাকশন যেহেতু হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট প্রমিনেন্সি পাচ্ছে আমার স্ক্রিনে, আউটপুট স্ক্রিন, যেখানে আমি আউটপুট, যেখানে আমি ইমেজটা পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টে আমি রেজাল্ট পাচ্ছি। তার মানে প্রত্যেকটা পয়েন্ট ওখানে প্রমিনেন্ট, তার মানে রেজলিউশন ইজ হাই ডিউ টু দ্য স্মল ফিচার ইন্টারাকশন। বুঝতে পারলি রচেতা? হ্যাঁ, বুঝেছি। ওকে, আর কারুর অসুবিধা? আর কারুর অসুবিধা এই পার্টটাতে? কি রে বল। না দাদা। ওকে, গুড এনাফ। তো তাহলে নাও ইটস ইয়োর জব, this is your another homework, that is you are given that Abbe's equation can be written as d equal to 0.5 lambda upon numerical aperture, ঠিক আছে? এটা তোকে দেওয়া রয়েছে, and given that f equal to 1 centimeter, diameter of the lens, that is তোর, you can say diameter of lens, এটাকে আবার তোরা ডায়ামিটার ভেবে বসিস না, এই ডি আর এই ডি কে তোরা সেম ভাবিস না, তাহলে এটাকে আমি অন্য কিছু দিয়ে ডিনোট করি, এখানে আমি আর ডি দিয়ে দিলাম, যা রেজলিউশন। তো ডায়ামিটার অফ লেন্স তোকে দেওয়া আছে সাপোজ 2 সেন্টিমিটার। নাও ক্যালকুলেট রেজলিউশন ফর 550 nanometer light, 700 nanometer and 400 nanometer of লাইট, যার ওয়েভলেংথ গুলো তোকে দেওয়া রয়েছে। তাহলে এটা তোকে ডিফাইন কর, তাহলে তুই দেখতে পাবি তুই ওয়েভলেংথের সাথে রেজলিউশন কিভাবে লিনিয়ারলি ভ্যারি করে, মানে তোর ওয়েভলেংথ যত কম হবে তোর রেজলিউশনও তত কম হবে, এটা তুই দেখতে পাবি, ভ্যারিটা দেখতে পাবি। নেক্সট, ইন রিয়েল লাইফ, রিয়েল লাইফের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো নোট করে রাখ। লাইফ স্প্যান অফ animal or human being, that is proportional to m to the power 1 by 4, that means this is proportional to d to the power 3 by 4, ঠিক আছে? হার্ট রেট, that is proportional to m to the power minus 1 by 4, that is d to the power minus 3 by 4. Basal metabolic rate or BMR, that is proportional to m to the power 3 by 4, which is proportional to d to the power 9 by 4, ঠিক আছে? এই তিনটে জিনিসকে জাস্ট এইটুকু মনে রাখবি। নাও what do you mean by quantum well? What do you mean by a quantum well? Tell me. আমি দাদুর মতো করে বলেছি। হ্যাঁ হ্যাঁ। What do you mean by a quantum well? Nasrin Khatun, tell me. Karonna Paim, what do you mean by a quantum well? Shotobisha Das, what do you mean by a quantum well? Pothikrit Pal,
What do you mean by a quantum well? Quantum well যেটার তো পটেনশিয়াল, হ্যাঁ বল। এটা কি ওইটা যেটার মানে পটেনশিয়ালটা জিরো করি আর অন্যদিকে ইনফাইনাইট, ওটার ইনফাইনাইট বলছি। মানেটা কি? হোয়াট ডু ইউ, তোরা তো কোয়ান্টাম ওয়েল এত ভদ্রভাবে ভালোভাবে তোদের ফোর্থ সেমে স্যার পড়িয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই আ কোয়ান্টাম ওয়েল? কোয়ান্টাম ওয়েলটা কি জিনিস খায় না মাথায় দেয়? Quantum well is when the well thickness is comparable to the de Broglie wavelength of particle. Now tell me, what do you mean by double heterojunction? What do you mean by a double heterojunction? বল। What do you mean by double heterojunction? দেখ, যখন বলছি এটা কি তাহলে কোনোভাবে সেমিকন্ডাক্টর অ্যাক্টিভ রিজিয়ন টাইপের কিছু? কি মানে ইয়ে সেমিকন্ডাক্টরের অ্যাক্টিভ রিজিয়নের ব্যাপার কিছু আর কি? না না না, ডাবল হেটেরোজাংশন বলছি। দেখ, আচ্ছা এই জায়গার ব্যান্ড গ্যাপ কতটা হবে? এতটা। সাপোজ E1, এই জায়গার ব্যান্ড গ্যাপও কতটা হচ্ছে? সেম E1, বাট এই জায়গার ব্যান্ড গ্যাপটা কতটা হচ্ছে? E2, where E1 greater than E2। তাহলে সাপোজ আমার বাইরে থেকে কোনো একটা এনার্জি আমি দিলাম ইন দা ভ্যালেন্স ব্যান্ড, তাহলে আমার ভ্যালেন্স ব্যান্ডের এখানে ইলেকট্রনস রয়েছে, এখানে ইলেকট্রনস রয়েছে, এখানেও ইলেকট্রনস রয়েছে, রাইট? হ্যাঁ কি না? রয়েছে ইলেকট্রনস ভ্যালেন্স ব্যান্ডে। যতক্ষণ আমি এক্সাইট করছি ওরা তো কন্ডাকশন ব্যান্ডে যাবে না। তাহলে এবার সাপোজ আমি একটা এমন এনার্জি দিলাম যে ক্ষেত্রে এই ইলেকট্রনস গুলো আমার প্রত্যেকটা এইখানে চলে আসতে পারে, বাট আমার E1 লেভেলটা এক্সিড হয় না। আমি এমন একটা এনার্জি দিলাম, let us give an amount of energy which can excite the valence band electrons to conduction band in the sandwiched part। মানে E1 কে এমনও এনার্জি আসছে না এটা E1 কে এক্সাইট করতে পারে, বাট E2 কেও এক্সাইট করছে, স্যান্ডউইচ পার্ট, and it is energized
in that way so that it can't cross the E1 barrier, মানে এ এখান থেকে এখানে গেল, এই যে এগুলো এখানে এলো সবকটা, কিন্তু এটাকে ক্রস ওভার করতে পারবে না। তাহলে ইলেকট্রন গুলো কি এই জায়গাতে কনফাইন্ড হয়ে গেল? তো ইলেকট্রন গুলো এই জায়গায় কনফাইন্ড হলো তো, হ্যাঁ কি না? কারণ না সে এদিকে যেতে পারছে, না সে এদিকে আসতে পারছে, বাট সে এক্সাইট ডাউন করতে চাইবে লোয়ার স্টেটে। হ্যাঁ, তো সে তো এক্সাইট ডাউন করতে চাইবে লোয়ার স্টেটে, কারণ ইলেকট্রন সবসময় নিজের গ্রাউন্ড স্টেটে থাকা, বা যে কোনো সিস্টেম সেই যে গ্রাউন্ড স্টেটে থাকাটা পছন্দ করে। তাহলে এই যে ইলেকট্রন গুলো এনার্জি ছাড়ার আগে এই যে এই জায়গাটাতে বসে আছে, এই ফেনোমেনাটাকে বলা হয় কোয়ান্টাম কনফাইনমেন্ট। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ আ কোয়ান্টাম কনফাইনমেন্ট। এবার কি হয়, এবার সাফিসিয়েন্ট এনার্জি ছেড়ে এগুলো সব এই জায়গায় আসতে থাকে। এবার এনার্জি লস করলো মানে কি হচ্ছে, some radiations will go out, and if the band gap is something so that the visible wavelength comes out, then that is an optoelectronic device. মাথায় ঢুকলো? What is a optoelectronic device? না দাদা একটুখানি একবার বলো এই জায়গাটা। দেখ, can't cross the E1 barrier, এত অবধি ঘটে ঢুকেছে, আমি প্রত্যেকটা তোদের লিখে দেবো এখানে। Now they are confined in the well. Next, now they will try to lose their energy and want to come back at valence band. So now, after losing energy, they come back at VB due to the loss of energy. তাহলে এনার্জিটা লস হচ্ছে, সেটা কি? ইজ প্রপোর্শনাল টু পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার, মানে n স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। এই এনার্জি বেরোচ্ছে, এন্ড যেহেতু এটা বেরোচ্ছে, তার মানে এখান থেকে এনার্জিটা কেন বেরোচ্ছে? এই একটা করে ট্রানজিশন হচ্ছে বলে বেরোচ্ছে। এই উপর থেকে একটা নিচে চলে আসছে, এই উপর থেকে একটা এরকম নিচে আসছে, এই নিচে আসছে, এই নিচে আসছে বলে বেরোচ্ছে, ঠিক? এবার যে এনার্জিটা বেরোচ্ছে তার তো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি থাকবেই, থাকতে বাধ্য, হ্যাঁ কি না? তাহলে এই এনার্জিটাকে এগুলো, এই যে এনার্জিটা বেরোচ্ছে, এই যে এনার্জিটা আমার বেরোচ্ছে তার একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রয়েছে, তার মানে তার সার্টেন একটা ওয়েভলেংথ থাকবে, হ্যাঁ কি না? ওয়েভলেংথ থাকবে তো। হ্যাঁ দাদা। তাহলে ওয়েভলেংথ যদি থাকে, তাহলে সেটা যদি ভিজিবল রিজিয়নের মধ্যে হয়, তাহলে আমি লাইট দেখতে পাবো। তাহলে এইখান দিয়ে যে বেরোচ্ছে, এখান থেকে লাইট বেরোবে। এটাই হচ্ছে অপটো ইলেকট্রনিক ডিভাইস। Hence, due to loss of energy, some light will emit. This is the fundamental knowledge of optoelectronic
devices. তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হওয়ার আগে what you should know, হ্যাঁ বল। বলছি যে এই যে এটা যেটা হচ্ছে, এটা কি ওই সেমিকন্ডাক্টর লেজারের মতন কিছু একটা আগে? ইয়েস অবভিয়াসলি এটা লেজারই, হেটারো জাংশন দিয়ে তুই লেজারই ক্রিয়েট করিস, আর কিছুই নয়, এটা লেজারেরই কাজ বলছি আমি। এবার আমি ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি, ফর অ্যান এক্সাম্পল ইউ ক্যান টেক অ্যাল গ্যাস, গ্যাস, অ্যাল গ্যাস। তার মানে এইখানে রয়েছে কি অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইট, এই জায়গাটা হচ্ছে শুধু গ্যালিয়াম আর্সেনাইট, এখানে আবার অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইট এটা রয়েছে। তাহলে গ্যালিয়াম আর্সেনাইটের ব্যান্ড গ্যাপ কত হয়? 1.43 ইভি। এর কত হয়? 1.8 ইভি। এরও হচ্ছে 1.8 ইভি। ওকে, তো এবার যদি আমি করি, আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু 1240 ইভি ন্যানোমিটার বাই ভি বা ইভি, তুই যাই বলবি, এরকম জানি তো আমরা। তাহলে 1.43 যদি হয়, 1.43 হওয়া মানে রেজাল্টটা কত হবে? তাহলে ফর ইভি ইকুয়াল টু 1.43 ইভি, এটার জন্য রেজাল্ট কত হবে? ওয়েভলেংথ কত বেরোবে? এইট 867.13 nanometer, which is infrared region. Okay, which is infrared region. তাহলে ইনফ্রারেড ডিটেক্টর তোরা যেভাবে বানাতে পারিস, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু ডিজাইন অ্যান ইনফ্রারেড ডিটেক্টর। This heterojunction is one of the way to design an infrared region অথবা আইআর লাইট, আইআর ডিটেক্টর নয়, এটা আইআর লাইট, আমরা অ্যাজ এ আইআর লাইট সোর্স আমরা ইউজ করতে পারি, এইভাবে আমরা বানাতে পারি। ঠিক আছে, তো এইসব ফান্ডায় ঢোকার আগে ইউ গাইস মাস্ট হ্যাভ টু নো সামথিং, দ্যাট ইজ particle in 1D box. That is, you know that suppose this is my position 0 and this is my position L. Here at এখানে আমি কি বলতে হবে? V equal to 0 for 0 less than x less than L and V equal to infinite otherwise. Okay, তো তাহলে সেক্ষেত্রে now if we want to solve the Schrodinger equation, আমরা এখান থেকে কি পাচ্ছি? minus h cut square upon 2m d2 psi dx2, that is equal to e psi. So psi equal to a sin kx plus b cos kx, where k square that is equal to 2me by h cut square. So boundary condition কি? Boundary condition psi of 0 that is equal to psi of L that is equal to 0. So এখান থেকে তুই কি পাচ্ছিস? যে psi of 0 করলে, if psi of 0 that is equal to 0, then b equal to 0, and if psi of L that is equal to 0, then a sin kl that is equal to 0. So as a not equals to 0, so sin kl that is equal to sin n pi, so k equal to n pi by L. Hence you can define that psi n x that is equal to an sin n pi x by L. Now normalizing this
we get psi nx that is equal to root over 2 by L sine n pi x by L. This is the wave function and the corresponding energy that is, তো এখানে কি পেয়েছিলি দেখ, k equal to this, so energy মানে আমরা কি জানি h cut square k square by 2m that is h cut square n square pi square upon L square divided by 2m that is n square pi square h cut square upon 2ml square. ঠিক আছে, এটা তোরা জানিস। and the next part, সেক্ষেত্রে তোদের যদি প্লটিংটা দেখি, প্লটিংটা আমরা কি কি করে থাকি, প্লটিংটা দেখ যে আমরা যদি ওয়েভ ফাংশন প্লট করি, this is psi 0 তো হয় না, psi 1 next so this is psi 1, this is psi 2, this is psi 3 and correspondingly energy গুলো সেইভাবে vary করতে থাকে. So now do this problem. Problem is, আচ্ছা, what is the physical significance of this? বল দেখি, এত সুন্দর করে তোরা কোয়ান্টাম পড়েছিস থার্ড সেমে, what is the physical significance of this? দেখ, physical significance জানার আগে you should know the spacing between two successive energy levels. Spacing কি কি হয় দেখ, en plus 1 minus en that give you 2n plus 1 times e1, এটাই পাস তো? হ্যাঁ দাদা। Now as a বা আমি তো এখানে l নিয়েছি, তাহলে l tends to infinite, it approaches classical condition. This is number one. Number two কি, the energy of particle in 1D box is quantized only discrete energy levels are there. Next, the lowest possible energy for a particle is not zero and the last thing is mod psi square is related to the probability of finding the particle in a specific position or region in a box. So now do this problem.
calculate the probability of finding an electron in box of length L between L by 4 and 3L by 4. Solve it. এটা এক্ষুনি সলভ কর। কর দেখি। দাদা দুবাইয়ের মানে হ্যাঁ চিনে এটা ঠিক করেছি না দুবাই কত এসছে? 2/n না 2/a কি করে আসবে? প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে বলেছে 2/a কি করে আসবে? জানি দেখ যাই হোক। তবে এইগুলো যদি না পারিস তোর তো হাতের নাম্বার খুইয়ে আসবি রে পরীক্ষার হলে। 0 to L তো আমি নেব না। L by 4 to 3L by 4 2/L sin square pi x by L dx that is equal to 1/L integration L by 4 to 3L by 4 1 minus cos 2 pi x by L dx. So this is equal to 1 by L 1 by L into 3L minus L by 4 minus sin 2 pi x by L sin 2 pi x by L divided by 2 pi by L from L by 4 to 3L by 4 1 by L into L by 2 minus 3L by 4 তার মানে এদিকে তোর হচ্ছে 3 pi by 2 that is minus 1 আর এদিকে হচ্ছে pi by 4 pi by 2 হয়ে যাচ্ছে pi by 2 মানে হচ্ছে minus again 1 divided by 2 pi by L. So this is 1 upon L times L by 2 minus L by pi. So this is sorry plus L by pi. So half plus 1 by pi. তোরা এই অঙ্ক নামাতে পারছিস না? Okay, so let's move to the step potential. Step potential কি রকম দেখতে হয়? এরকম টাইপের হয়। That is v equal to 0 at x less than 0 and v equal to v naught at x
greater than equal to 0. ওকে, তাহলে এখানে দুটো রিজিয়ন আমার ক্রিয়েট হচ্ছে, তাহলে দুটো ওয়েভ ফাংশন আমি ডিফাইন করি, একটা ψ1 একটা ψ2, দুটো রিজিয়নে দুটো ওয়েভ ফাংশন। তো লেটস গো ফর দ্য ফার্স্ট রিজিয়ন। সো দ্যাট ইজ মাইনাস h কাট স্কোয়ার আপন 2m d2 ψ1 dx2 that is equal to e ψ1 ψ1 that is equal to where a and b are the constant and k1 okay. And similarly for the region 2 you will get minus h cut square by 2m e psi 2। তো সেক্ষেত্রে এবার এক্ষেত্রে দুটো কেস হয়, একটা হয় হচ্ছে when e greater than v naught আর একটা হয় হচ্ছে when e less than v naught। তাহলে e greater than v naught এ কি হয়, যে ইনসিডেন্ট পার্টিকেলটা তোর আসছে তার এনার্জি যদি পোটেনশিয়াল ব্যারিয়ারটা হাইটের থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হয়, সে তার মানে কোনো একটা জিনিস, হ্যাঁ মানে এরকম ভাবে আসছে, এটা একটা ওয়াল, এর এনার্জি যদি ওয়ালের এনার্জির থেকে বেশি হয় তাহলে কি হবে, কিছু পার্ট রিফ্লেক্ট করবে কিছু পার্ট ট্রান্সমিট করবে, রাইট। এর এনার্জির থেকে যদি এর এনার্জি বেশি হয়, ইফ দিস ইজ গ্রেটার, এই এনার্জিটা যদি বেশি হয় এই এনার্জিটা যদি লেস হয়, তাহলে কি হবে, কিছু পার্ট রিফ্লেক্ট করবে কিছু পার্ট ট্রান্সমিট করবে, মানে ভেঙে ঢুকে যেতে পারে। বাট যদি আমার ব্যারিয়ার এনার্জি বেশি হয় তাহলে তো কিছু ভেঙে ঢুকবে না, ও পুরোটাই রিফ্লেক্ট ব্যাক করে যাবে, এন্ড সেটাই আমরা ডিরাইভ করব দুটো কেস দিয়ে। সো নাও ফর কেস 1, for case 1 we can write that d2 ψ2 dx2 that is equal to 2m e minus v naught by h cut square ψ2। সো এটাকে তুই নাম দে ধর k2, তাহলে d2 ψ, এটা মাইনাস থাকবে, d2 ψ2 dx2 that is equal to suppose minus k2 square ψ2। সো তাহলে ψ2 কি পাচ্ছি আমি, c e to the power I k2x plus d e to the power minus I k2x। এবার যখন আমার সেকেন্ড রিজিয়নে ঢুকছে, সেকেন্ড রিজিয়নে যদি আমার লাইট মানে এইখান দিয়ে ধর সাপোজ কিছু এলো এরকম নিয়ে, সেটা এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে তো আর কিছু ট্রান্সমিট মানে রিফ্লেক্ট ব্যাক করবে না, না তো সিন্স নাথিং রিফ্লেক্টস ব্যাক from region 2, hence d e to the power minus I k2x that is equal to 0, hence we are left with ψ2 that is equal to c e to the power I k2x। and now we apply the boundary condition, the boundary conditions are ψ1 0 that is equal to ψ2 0 and ψ1 prime 0 that is equal to ψ2 prime 0। কেননা আমরা কি জানি কোয়ান্টাম মেকানিক্স এর ল অনুযায়ী যে বাউন্ডারিতে ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হয়। সো অ্যাপ্লাইং দিস টু কন্ডিশনস উই উইল গেট from the first one that is a plus b that is equal to c, and from the second one we will get ik1 a minus b that is equal to ik2c। suppose এটার নাম দে ইকুয়েশন 1, এটার নাম দে ইকুয়েশন 2। now solving 1 and 2 we get a equal to 1 plus k2 by k1 c by 2 and b equal to 1 minus k2 by k1 times c by 2। now
this B by A, that will give you K1 minus K2 by K1 plus K2, and C upon A, that will give you 2 K1 by K1 plus K2. Okay, and এখান থেকে আমরা reflection coefficient পাই, reflection coefficient, that is B by A square R, that is equal to, that is K1 minus K2 by K1 plus K2 square. And similarly আমরা যেহেতু জানি যে একটা রে যদি একটা ওয়ালে আসে তার কিছুটা যদি রিফ্লেক্ট করে বাকিটা ট্রান্সমিট করবে, সো ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট T plus reflection coefficient, that is equal to 1. So T, that is equal to 1 minus K1 minus K2 by K1 plus K2 that square. This is equal to 4 K1 K2 by K1 plus K2. Now come to the second case. Second case টা কি? Second case টা হচ্ছে যে when E is less than V0. E less than V0 এর ক্ষেত্রে কি হয় দেখ, তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি হবে? D2 psi 2 dx2, that is equal to minus 2m by h cut square E minus V0 psi 2. এবার আমার কি দরকার? আমার তো এবার V0 টা বড়, তাহলে V0 টাকে আমার আগে রাখতে হবে। So that is 2m by h cut square V0 minus E psi 2, and let it name as alpha square psi 2. তাহলে এবার আমি কি পাচ্ছি দেখ, psi 2 that is equal to C e to the power alpha x plus D e to the power minus alpha x, right? এটা পাচ্ছি। Now applying boundary condition that at x tends to infinite, তাহলে x tends to infinite কি আমার ওয়েভ ফাংশনটাই শেষ হয়ে যাবে। এটা যদি আলটিমেটলি ইনফাইনাইট ডিসটেন্স অবধি যেতে পারতো psi 2 রিজিয়নে, তাহলে কি ওটা শেষই হয়ে যেত। এবার ওটা যেতেই পারছে না, তার মানে কি D e to the power minus x alpha x, that is equal to 0. So D e to the power minus alpha x কেন লিখছি, এটা ইনফাইনাইটে যাচ্ছে, তো তাহলে psi 2 যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে মানে C e to the power alpha x, that is equal to 0. সরি, C e to the power alpha x, কারণ এইখানে টার্মটা কি ইনফাইনাইট হয়ে যাবে, whereas at x tends to infinite psi 2 equal to 0, that is the boundary condition. তাহলে সেটা যদি পুট করি তাহলে C e to the power alpha x টা আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এবারে now applying the boundary condition that psi 1 0, that is equal to psi 2 0, and psi 1 prime 0, that is equal to psi 2 prime 0, I will get that ফার্স্টেরটা কি a plus b, that is equal to d, and the second one will give you I k1 a minus b, that is equal to alpha d. আলফা তো হবে না, মাইনাস আলফা হবে, মাইনাস আলফা ডি। সাপোজ এটার নাম দে 3, এটার নাম দে 4। সলভিং দিস টু ইকুয়েশন, হোয়াট উই গেট? উই গেট a that is equal to d by 2 1 plus I alpha by k1, and b equal to d by 2 1 minus I alpha by k1. Now if I do b by a, I will get k1 minus I alpha by k1 plus I alpha. So the reflection coefficient, that is b by a squared, that is k1 minus I alpha times k1 plus I alpha divided by k1 plus I alpha times k1 minus I alpha, that is equal to 1. Hence the transmission is 0.
তার মানে দেখ তুই ম্যাথমেটিক্যালি ওটা প্রুফ করলি, যদি তোর এনার্জিটা মানে তুই ধর দেওয়ালে ধাক্কা মারছিস, তোর কোনো চান্সই নেই ওপারে পৌঁছাবার, ভেঙে তুই যেতে পারবি না, কারণ দেওয়ালটা স্ট্রেংথ হাই হচ্ছে বলে তোর হাতটা রিফ্লেক্ট ব্যাক, মানে তুই যদি জোরে ধাক্কা মারিস তোর হাতটা রিফ্লেক্ট ব্যাক করে যাবে। দ্যাটস ইট। ঘট মে ঘুষা প্রত্যেকে ঢুকেছে? হ্যাঁ দাদা। ওকে, সো উই আর স্টপিং হিয়ার। গুড নাইট। ডান শেষ, বেরোতে পারিস।